আচ্ছা, সো আমরা আগেরটায় তো হচ্ছে অলরেডি করে ফেলছি যে আমাদের হচ্ছে ইনভার্টারের জন্য আমরা দেখছিলাম যে ইনভার্টারের জন্য আমরা কিভাবে হচ্ছে আরসি ইকুইভ্যালেন্ট সার্কিটস বের করতে পারি এবং সেখান থেকে ডিলে ক্যালকুলেট করতে পারি। তো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। এই এক্সাম্পলে কি বলা হয়েছে যে একটা ন্যান্ড থ্রি জন্য হচ্ছে করতে, যে আমরা একটা স্কেচার ন্যান্ড থ্রি আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট, যাতে কি বলা হয়েছে এবং উইথ চুজেন্স টু অ্যাচিভ ইফেক্টিভ রাইজ অ্যান্ড ফল রেজিস্ট্যান্স ইকুয়াল টু দ্যাট অফ এ ইউনিট ইনভার্টার। তার মানে এখানে তো বলে দেওয়া আছে যে আমাদের হচ্ছে রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স দুইটাই আমার কত কিসের সমান হবে, ইউনিট ইনভার্টারের রাইজ রেজিস্ট্যান্স এবং ফল রেজিস্ট্যান্সের সমান হবে। মানে বেসিক্যালি আমাদের হচ্ছে যদি আমরা চিন্তা করি যে হচ্ছে আর পি মানে পিমস নেটওয়ার্কের এবং এনমস নেটওয়ার্ক, এই দুইটার মানে টোটাল ইকুইভ্যালেন্ট নট ইন্ডিভিজুয়াল। আর পি ইকুইভ্যালেন্ট মানে পুরা পিমস নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং পুরা এনমস নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা কত হবে আমাদের ইউনিট ইনভার্টারের যে রেজিস্ট্যান্স বা আর সেটা সমান হবে। ঠিক আছে, বা ইউনিট ট্রানজিস্টরের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর সেটা সমান হবে। তো আমরা স্টেপগুলো যদি মনে করে থাকি, আমাদের ফার্স্ট স্টেপ কি থাকে যে আমরা হচ্ছে সিমস এর সার্কিটটা এঁকে ফেলবো। সো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে যে আমাদের হচ্ছে এনমস তিনটা কিসে থাকবে, সিরিজে, পিমস তিনটা থাকবে প্যারালালে। তো আমরা ফার্স্টে সার্কিটটা ড্র করে ফেললাম। আমাদের এনমস তিনটা হচ্ছে সিরিজে, পিমস তিনটা হচ্ছে প্যারালালি। নেক্সট কাজ কি হবে যে আমাদের কে এর ভ্যালু ক্যালকুলেট করা। আচ্ছা, এখন আমরা যখন কে এর ভ্যালু ক্যালকুলেট করতে যাব, আমরা যদি খেয়াল করে আমরা বলছি যে আমাদের হচ্ছে এই পুরা পিমস নেটওয়ার্কের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর পি ইকুইভ্যালেন্ট, সেটাও কত হবে, আর পি ইকুইভ্যালেন্ট এটা হইতে হবে হচ্ছে আমাদের আর এর সমান। আর পুরা এনমস নেটওয়ার্কের যে আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এন ইকুইভ্যালেন্ট, এটাও কত হইতে হবে আমাদের আর এর সমান। আচ্ছা, তো এখানে আমাদের প্রত্যেকটা এনমসের যে রেজিস্ট্যান্স, সেই প্রত্যেকটা এনমস রেজিস্ট্যান্সকে আমরা ধরতেছি হচ্ছে আর এন। ওকে, তো প্রত্যেকটা এনমস রেজিস্ট্যান্সকে আমরা ধরতেছি হচ্ছে আর এন। তাহলে বেসিকলি আমাদের যেহেতু এই তিনটা সিরিজে আছে, তিনটা এনমস ট্রানজিস্টর যেহেতু সিরিজে আছে, আমার পুরো যে নেটওয়ার্কটা, এই পুরা নেটওয়ার্ক বা হচ্ছে আমাদের পুরো এনমস নেটওয়ার্কের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এন ইকুইভ্যালেন্ট, এটা বেসিক্যালি কত হবে আমাদের হচ্ছে তিনটার সামেশন হবে না? সিরিজে থাকলে রেজিস্ট্যান্স সিরিজে থাকলে কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। সো বেসিক্যালি আমাদের হচ্ছে এখানে আর এন ইকুইভ্যালেন্ট আসবে 3 আর এন। আচ্ছা, এখন আমাকে বলা আছে যেগুলো কার সমান হতে হবে, আর এর সমান হতে হবে। সো আমার যদি অ্যাসপেক্ট রেশিও হয় যদি কে, অ্যাসপেক্ট রেশিও যদি হয় কে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে 3 আর/কে, 3 আর/কে এন, এটা বেসিক্যালি কার সমান হবে, আর এর সমান হবে। ওকে, মানে আমাদের 3 আর/কে এর এটা সমান হবে হচ্ছে আমাদের আর এর। তো আমাদের যদি অ্যাসপেক্ট রেশিও যদি হচ্ছে কে হয়, তাহলে আমরা জানি যে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমার হচ্ছে, আচ্ছা এখানে আমরা আর এন না লিখে আমরা এখানে লিখলাম হচ্ছে আর/কে, আমরা এখানে আর/কে লিখলাম যে আমার অ্যাসপেক্ট রেশিও ধরলাম প্রত্যেকটা ট্রানজিস্টর অ্যাসপেক্ট রেশিও কে এন। আমার প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে হচ্ছে আমার আর/কে এন। আমার ওভারঅল তিনটা অ্যাড করলে পাওয়া যাবে হচ্ছে 3 আর/কে এন। ওকে, সো এই 3 আর/কে এন, যেটা 3 আর/কে এন, এটা কার সমান হবে, আলটিমেটলি সমান হবে হচ্ছে আমাদের আর এর, কারণ বলাই আছে যে আমাদের হচ্ছে এগুলার ইউনিট ইনভার্টারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হইতে হবে, রাইজ রেজিস্ট্যান্স ফল রেজিস্ট্যান্স দুইটাই। সো 3 আর/কে এন যদি আর এর সমান হয়, তাহলে কে এন এর ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি কি 3। সো বেসিক্যালি কে এন এর ভ্যালু আসবে 3। তার মানে আমার তিনটা যে এনমস আছে, এই তিনটা এনমসেরই আমার অ্যাসপেক্ট রেশিও বা আমাদের উইথ আসবে হচ্ছে 3 করে। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে পি মসের গুলো। এখন পি মসের ক্ষেত্রে যদি আমরা চেক করি, পি মসের ক্ষেত্রে আসলে আমাদের হচ্ছে তিনটা ট্রানজিস্টর প্যারালালে। এখন এই তিনটা ট্রানজিস্টর যদি প্যারালালে থাকে, এনমস নেটওয়ার্কের কথা চিন্তা করলে কি হবে, যেহেতু তিনটা সিরিজে আছে, এনমস নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু আমার তিনটাকেই অ্যাক্টিভ হইতে হবে, আমার তিনটা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ হইতে হইতো। সো আমার তিনটা এনমস সিরিজে চলে আসতো, সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চলে আসতো 3 আর/কে এন। সেখান থেকে আমরা কে এর ভ্যালু পাইছি হচ্ছে 3। আচ্ছা, পিমস নেটওয়ার্কের ক্ষেত্রে কি হচ্ছে, পিমস নেটওয়ার্কের ক্ষেত্রে যেহেতু আমাদের তিনটা প্যারাল আছে, তার মানে কি যে এখানে আমাদের যে কোনো একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকলেও কি হবে, আমার পিমস নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকবে। দুইটা ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকলেও পিমস নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকবে। তিনটা ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকলেও পিমস নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এখন তার মানে আমাদের ডিফারেন্ট কম্বিনেশন আসলে আমাদের ডিফারেন্ট কাহিনী হবে, মানে ডিফারেন্ট কেস আসবে, সবগুলোর ক্ষেত্রে হচ্ছে সেম আসবে না। তাহলে ডিফারেন্ট কম্বিনেশনে যদি হচ্ছে আমাদের ডিফারেন্ট আউটপুট মানে আসে, রেজিস্ট্যান্স আসে, তখন আমরা কোনটা নিয়ে ডিজাইন করব, আমরা অলওয়েজ ডিজাইন করব হচ্ছে ওর্স্ট কেস নিয়ে, কারণ আমরা ওর্স্ট কেস সিনারিও যাই। ঠিক আছে, সো ওর্স্ট কেসের জন্য হচ্ছে আহ মানে হইলে যে ওর্স্ট কেস সিনারিও যদি আমরা ডিজাইন করে ফেলি, তখন বেস কেসের জন্য তো আমাদের আরো ফাস্টার হবে। তো ওর্স্ট কেসে কি হবে যে আমাদের একটা এনমস মানে পিমস অ্যাক্টিভ থাকবে, কারণ আমাদের পিমস দুইটা অ্যাক্টিভ থাকলে রেজিস্ট্যান্স কি হচ্ছে, কমবে। তিনটা অ্যাক্টিভ থাকলে কি হবে, আরো কমবে।
সো বেসিক্যালি আমরা যেটা করব যে আমরা ওর্স্ট কেস সিনারিওটা চিন্তা করব। ওর্স্ট কেস সিনারিও কি, যে আমরা চিন্তা করব যে হচ্ছে আমার জাস্ট একটা পিমস অ্যাক্টিভ থাকবে। ওকে, জাস্ট একটা পিমস অ্যাক্টিভ থাকবে। সো একটা পিমস যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমাদের যদি প্রত্যেকটা এগুলো যদি অ্যাসপেক্ট রেশিও হয় কে করে, তাহলে আমাদের এগুলো প্রত্যেকটার জন্য রেজিস্ট্যান্স কত হবে, 2R/KP করে। তাই না? আমরা কি জানি যে পিমস এর ক্ষেত্রে আমার অ্যাসপেক্ট রেশিও যদি কে হয়, রেজিস্ট্যান্স হয় হচ্ছে আমার কত, 2R/K। সো এই 2R/KP হবে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, আমার হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টর রেজিস্ট্যান্স। এবং এখানে যদি আমরা একটাই চিন্তা করি যে আমার একটা পিমসে অ্যাক্টিভ থাকবে, তার মানে তার রেজিস্ট্যান্স হচ্ছে 2R/KP। সো এই 2R/KP এটা কার সমান হইতে হবে, আর এর সমান হইতে হবে। তো 2R/KP যদি আর এর সমান হইতে হয়, তো কেপির ভ্যালু হইতে হবে 2। ওকে, সো আমাদের কে এন আর কেপি ক্যালকুলেট হয়ে গেছে। তাহলে কে এন এর ভ্যালু হবে 3, কেপির ভ্যালু হবে 2। তো আমরা পরেরটাতে কি করব, তাহলে এই অ্যাসেট রেশিওটা বসাই দিব, যে আমাদের এখানে কে এন এর যে ভ্যালু সবগুলো হবে 3 করে, আর কেপির যে ভ্যালু, কেপির ভ্যালু গুলো হবে 2 করে। তো আমার এন মাস গুলো হবে কত, সবগুলো 3, পি মাস গুলো সবগুলো হবে 2। আচ্ছা, এটা করে ফেলার পরে আমাদের নেক্সট কাজ কি থাকবে, যে আমরা হচ্ছে এখন ক্যালকুলেট করব, মানে সরি, আমরা এখন সবগুলো হচ্ছে মসফেটের সাথে তাদের যে তিনটা করে ক্যাপাসিট্যান্স সেটা আমরা বসাই দিব। তো আমরা তিনটা করে ক্যাপাসিট্যান্স আমরা এখানে তাহলে বসাই দিচ্ছি, যে প্রত্যেকটা পিমসের সাথে তিনটা। এবং পিমসের ক্ষেত্রে কি হয়, যে আমাদের মসফেটের আমরা তিনটা টার্মিনাল থেকে তো তিনটা ক্যাপাসিট্যান্স বের হয়, এবং আরেকটা টার্মিনাল কোথায় থাকে, সেই ভিডিডি বারের সাথে কানেক্টেড থাকে। সেখানে সেই ভিডিডি বারের সাথে কানেক্টেড করা আছে, গেট থেকে ভিডিডির ভিতরে একটা 2C, সোর্স থেকে একটা, ড্রেন থেকে একটা, এইভাবে সবগুলা প্যারালাল। একইভাবে যেহেতু এখানে 2C কেন হচ্ছে, কারণ আমার অ্যাসপেক্ট রেশিও ছিল 2, কেসি হয়, অ্যাসপেক্ট রেশিও 2 ছিল, সেখানে সবগুলো 2C হচ্ছে। সেম ভাবে এনমস এর ক্ষেত্রে যদি তাকাই, এনমস এর ক্ষেত্রে সবগুলো হবে 3C। ঠিক আছে, গেট থেকে গ্রাউন্ডের ভিতরে একটা 3C, ড্রেন থেকে গ্রাউন্ডের ভিতরে একটা 3C, সোর্স থেকে গ্রাউন্ডের ভিতরে একটা 3C। আচ্ছা, এখন একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কি, আপনি যদি খেয়াল করে তাকান, এই যে জায়গাটা আপনার যে সেকেন্ড যে এনমসটা, এই সেকেন্ড এনমস এর ক্ষেত্রে দেখেন, আচ্ছা এখানেও প্লাস এখানেও, এই জায়গায় শুধু একটা 3C কানেক্টেড, জাস্ট একটা 3C কানেক্টেড। আপনি নর্মালি চিন্তা করলে এখানে কয়টা কানেক্টেড হওয়ার কথা, দুইটা কানেক্টেড হওয়ার কথা না? আমরা একটু হচ্ছে এদিকে যাই, এদিকে গিয়ে আমরা আঁকি, যে আমার হচ্ছে এরকম দুইটা এনমস আছে, কানেক্টেড আছে সিরিজে, দুইটা এনমস এভাবে সিরিজে কানেক্টেড আছে। তো দুইটা এনমস সিরিজে কানেক্টেড থাকলে নর্মালি কি হওয়া উচিত, যে আমার এখান থেকে তো একটা, ড্রেন থেকে আমার সোর্সের ভিতরে একটা ক্যাপাসিট্যান্স, ড্রেন থেকে গ্রাউন্ডের ভিতরে একটা ক্যাপাসিট্যান্স আছে, এটা 3C। এই পিমসেরই সোর্স থেকে, সরি এই এনমসেরই সোর্স থেকে গ্রাউন্ডের ভিতরে আরেকটা থাকবে, এটা হচ্ছে আমাদের কত হবে, আবার 3C হবে। এখানেও 3C হবে। আবার আরেকটা এনমসের তো এটা সোর্স, ড্রেন। এটা কি ছিল, একটা এনমসের সোর্স, এটা কি আরেকটা এনমসের ড্রেন। এখান থেকে তোমাদের আরেকটা 3C বের হওয়ার কথা, এখান থেকে আরেকটা 3C বের হওয়ার কথা, আর এখান থেকে আরেকটা 3C বের হওয়ার কথা। ঠিক আছে, বাট আপনি যদি সার্কিটটাতে ফেরত যান, আমরা যদি হচ্ছে স্লাইডটাতে ফেরত যাই, দেখেন এখানে দুইটা নাই, একটাই আছে। এই যে এখানে আমাদের যে এনমসটা আসছে, এবং এখানে আরেকটা এনমস আছে, এটা আমাদের কি ফার্স্ট এনমসের সোর্স, সেকেন্ড এনমসের ড্রেন। এখানে আমাদের দুইটা 3C না হয়, কিন্তু একটাই 3C আছে। ঠিক আছে, এটার রিজন কি হয়, আমরা প্যারাসিটিক ক্যাপাসিটেন্স যখন পড়ছিলাম, তখন আপনাদেরকে একটা কথা বলছিলাম, যে আমাদের যদি দুইটা এনমস বা দুইটা পিমস যদি সিরিজে থাকে, মানে এনমস এবং পিমসের জাংশন এটা হয় না, বাট যদি দুইটা এনমস আর দুইটা পিমস যদি সিরিজে থাকে, তখন বেসিক্যালি আসলে আমরা কি করতেছি, যে আমার এরকম একটা স্ট্রাকচার আছে না, যে আমাদের এখানে হচ্ছে গেটটা, এটা আমাদের হচ্ছে ড্রেন, এটা হচ্ছে আমাদের ড্রেন টার্মিনালটা, এখানে আমাদের সোর্স টার্মিনালটা। সো আমাদের কি হবে, যে আর একটা পিমস, আর একটা এনমস থাকবে, সেই আর একটা এনমসের হচ্ছে আবার আমাদের এরকম থাকবে, যে এটাই সে গেটটা, এখানে হচ্ছে আমার ড্রেন, আর এখানে হচ্ছে আমাদের সোর্স। সো আমরা কি করি, এরপর এই ড্রেন আর সোর্সটা না আমরা মেটাল দিয়ে কানেক্ট করে দিই। আমরা নর্মালি এভাবে চিন্তা করি, যে আমার দুইটা এনমস সিরিজে থাকলে আমরা এই কাজটা করব। তো এই কাজটা করলে আমার ক্যাপাসিটেন্স কি হয়ে যায়, বেড়ে যায়। এটা আমরা বলছিলাম, যে আমার এই রিজনের আলাদা ক্যাপাসিটেন্স পাওয়া যাবে, এই রিজনের আলাদা ক্যাপাসিটেন্স পাওয়া যাবে। তো আমরা মেটাল দিয়ে কানেক্ট করলে তো পুরোটা একটা সেম রিজনই হয়ে যায়। তো এই জন্য আমরা স্ট্রাকচার এভাবে বিল্ড না করে আমরা কি করতাম, আমরা বলছিলাম যে আমরা একটাই কমন রিজন বানাই। আমরা এই জন্য এভাবে হচ্ছে দুইটা আলাদা স্ট্রাকচার বিল্ডই করি না। দুইটা আলাদা স্ট্রাকচার বিল্ড না করে আমরা যেটা করি, যে আমরা একটাই কমন ডিজাইন বানাই। যে আমার এখানে হচ্ছে সেই পলিসিলিকনের গেটটা, মাঝে একটাই কমন ডিজাইন, এরপর আর একটা পলিসিলিকনের গেট। তো বেসিক্যালি এটা আমাদের হচ্ছে ড্রেন, এটা কি আমাদের এই এই এনমসের জন্য সোর্স, পরেরটার জন্য ড্রেন। ঠিক আছে, তো একই সাথে এই কমন ডিজাইনটা সোর্স বা ড্রেন হিসেবে কাজ করবে, তারপর এটা হচ্ছে আবার সোর্স।
ঠিক আছে, সো একটাই রিজিয়ন থাকবে। একটা রিজন থাকলে ক্যাপাসিটেন্সও কয়টা থাকবে? একটাই থাকবে। দ্যাটস ওয়াই আমার জাস্ট একটা ক্যাপাসিটেন্স আঁকা আছে, সেটা কি আমাদের 3C। আমরা দুইটা ডিফারেন্ট ক্যাপাসিটেন্স না এঁকে কি করছি, একটাই ক্যাপাসিটেন্স আঁকছি 3C ভ্যালুতে। ওকে, সো এই জন্য দেখবেন যে আমাদের হচ্ছে এই জায়গাটাতে যখন আমার দুইটা পিমস যেখানে মানে দুইটা এনমস যেখানে সিরিজে আছে, সেই জায়গাটায় আমরা দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটেন্স আঁকি নাই। দুইটা আলাদা আলাদা ক্যাপাসিটেন্স না এঁকে আমরা এখানে কি করছি, একটা করে ক্যাপাসিটেন্স আঁকছি, জাস্ট 3C, এখানেও শুধু 3C। এটা কিন্তু এনমস এবং পিমস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, কারণ এনমস এবং পিমস এর ক্ষেত্রে তো আমাদের কানেকশন ডিফারেন্ট থাকে। ওকে, তো আমরা হচ্ছে শুধু মানে এটা জাস্ট শুধু এনমস সিরিজে থাকলে এরকম করব, শুধু পিমস সিরিজে থাকলে এরকম করব। যেখানে এনমস এবং পিমস এর জাংশন, সেখানে কিন্তু এই কাজটা করা যাবে না। এই জন্য এখানে দেখেন আলাদা আলাদাই আছে, পিমস এর জন্য আলাদা 2C আছে, এনমস এর জন্য আলাদা 3C আছে। ওকে, বাট হচ্ছে ইয়ার জন্য যেটা হবে যে আমাদের যেহেতু এগুলো সাইজই ডিফারেন্ট, মানে পিমস এর সাইজ উইথ হচ্ছে 2, এনমস এর সাইজ 3, এটা আপনি একসাথে করতে পারবেন না। বা যেহেতু দুইটা এনমস মানে সাইজ সবগুলা সেম এনমসের, ডিফিউজ কন্ট্যাক্ট বলতে। ঠিক আছে, এভাবে যদি আমরা একসাথে করে ফেলি যে আমাদের দুইটা আলাদা আলাদা রিজন না বানায় আমরা হচ্ছে একটাই রিজন বানাই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডিফিউজড কন্ট্যাক্ট। ওকে, সেরকম ডিফিউজ কন্ট্যাক্ট যখন আমরা ফর্মেশন করে ফেলবো তখন হচ্ছে এবং এটা বাই ডিফল্ট আমরা আসলে এই স্ট্রাকচারটাই ফর্ম করি। সো আমরা হচ্ছে এটা কোশ্চেনে না বলে দেওয়া থাকলো, আমরা আসলে এটাই ধরে নিই যেটা ডিফিউজ কন্ট্যাক্ট আছে। তো ডিফিউজ কন্ট্যাক্ট থাকলো তখন হচ্ছে আলটিমেটলি আমার এরকম হবে যে দুইটা ক্যাপাসিটেন্সের জায়গায় একটা ক্যাপাসিটেন্স থাকবে। সেটা হচ্ছে আমার দুইটা এনমস যদি সিরিজে থাকে তখন আমরা এই জিনিসটা ফলো করব, দুইটা পিমস সিরিজে থাকলে আমরা এই সেম জিনিসটা ফলো করব। ঠিক আছে, এই যে শেয়ার টার্মিনাল যেগুলো আছে, শেয়ার টার্মিনাল এখানে লেখা আছে দেখেন, শেয়ার টার্মিনাল ফর সিরিজ ট্রানজিস্টরস হ্যাভ ওয়ান ক্যাপাসিটর ইনস্টেড অফ টু। ওকে, শেয়ার টার্মিনাল গুলোতে আমার দুইটা ক্যাপাসিটরের জায়গায় একটা করে হবে। ওকে, সো ক্যাপাসিটর গুলো ড্র হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্যাপাসিটর বাদ দিতে পারবো। সো কোন কোন ক্যাপাসিটর বাদ যাবে, এই যে দেখেন এখানে সবগুলা পিমসের সোর্সের সাথে যে ক্যাপাসিটর গুলো আছে সেগুলো সব বাদ যাবে, বা দুইটা টার্মিনালে ভিডিডি তে কানেক্টেড। সো আমাদের হচ্ছে এই যে তিনটা ক্যাপাসিটর আছে আমার যে সোর্সের সাথে, এগুলা চলে যাবে বাদ। আর এদিকে এই যে এই যে এনমস ফাইনাল, জাস্ট এই ফাইনাল এনমস যেটা আছে, এই ফাইনাল এনমস এর সাথে সোর্স থেকে যেটা কানেক্টেড সেটাও দেখেন দুইটাই গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো এটাও আমার বাদ চলে যাবে। এখন আমরা বাকিগুলো ক্যালকুলেশন করি। সো আমার হচ্ছে এই যে টার্মিনালটা আছে, এই যে টার্মিনালটা এখানে একটা টার্মিনাল আছে, তো আমরা হচ্ছে এটা আমরা এভাবে লিখে দিলাম। সো এই টার্মিনালে এখানে কত আছে, এই টার্মিনাল থেকে গ্রাউন্ডের ভিতরে একটা আছে 3C, আর এই টার্মিনালের সাথে কি এটা কানেক্টেড, এই পিমোসটা কানেক্টেড, এখানে কত আছে 2C। সো এখানে মিলে কত হবে, টোটাল হবে 5C। সেম ভাবে এই যে টার্মিনালটা আছে, এই টার্মিনালের এখানে আছে কত 3C, আর এই যে এখান থেকে এখানে চলে গেছে হচ্ছে 2C। ওকে, সো এই দুইটা মিলে কত হবে আমার 5C। আচ্ছা সরি, এটার সাথে এটা ছিল না, এটার সাথে এটা কানেক্টেড না, আমার এটার সাথে কানেক্টেড হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে এটার সাথে আমার এখান থেকে এটা 3C কানেক্টেড আর এখান থেকে 2C কানেক্টেড। সো ওভারঅল এই দুইটা মিলে হবে 5C। সেম ভাবে এটার সাথে 3C কানেক্টেড, এখান থেকে আবার 2C কানেক্টেড, সেখান থেকে হবে 5C। আর এটার জন্য এখান থেকে কি 3C কানেক্টেড, আর এখান থেকে 2C কানেক্টেড, সেখানেও কত হবে 5C। ওকে, সো আমার এখানে তিনটাতে কি হবে 5C হয়ে যাবে। ওকে, তিনটা ইনপুট লাইনে আসবে আমার 5C। আচ্ছা, এরপরে আমাদের এই ওয়াই টার্মিনাল থেকে যদি আমরা তাকাই, এই যে ওয়াই টার্মিনালের সাথে কি কি কানেক্টেড, এই যে এখানে 2C কানেক্টেড, আর এখানে হচ্ছে আমাদের 3C কানেক্টেড। সো এই 2C আর 3C মিলে আমরা কত লিখতে পারবো, 5C লিখতে পারবো। আর এখানে একটা 3C 3Cর মতো থাকবে, এখানে একটা 3C 3Cর মতো থাকবে। তো পরেরটাতে সিম্পলিফিকেশন করলে আমাদের এই যে এরকম চলে আসবে। ওকে, সো আমাদের হচ্ছে প্রত্যেকটা গেট যেগুলো ছিল, গেটগুলো থেকে গ্রাউন্ডের ভিতরে আমার হচ্ছে এখানে 5C, এখানেও 5C, এখানেও 5C। আচ্ছা এখানে 9C, আচ্ছা সরি মাই ব্যাড, এখানে হচ্ছে আপনার 3C, আর এখানে হচ্ছে আপনার এই গেটের সাথে এখান থেকে কিন্তু প্যারালালি কানেক্টেড। তো শুধু এটা কিন্তু 2C না, এখানে 2C আছে, এই যে এখানে আর একটা 2C আছে, এখানে আর একটা 2C আছে। টোটাল তাহলে হচ্ছে এই সবগুলাই কি এই ওয়াই নোডের সাথেই কানেক্টেড, প্যারালাল যেহেতু সবগুলাই কি ওই ওয়াই নোডের সাথেই কানেক্টেড। সো আমার এই 2C প্লাস 2C প্লাস 2C মিলে কত হয় 6C, আর এখান থেকে আর একটা হচ্ছে 3C, টোটাল তাহলে 9C। সো ওয়াই নোট থেকে থাকবে হচ্ছে 9C, তারপরে আমাদের যে এখান থেকেও 3C থাকবে একটা, এখান থেকেও একটা 3C থাকবে। ঠিক আছে, আর এটা তো আমার বাদ চলে যাবে যেহেতু গ্রাউন্ডের ভিতরে এই দুইটা। সো ওভারঅল তাহলে আমাদের চলে আসবে এরকম যে আমার যে তিনটা ইনপুট ছিল, যে এনমস এবং পিমস কমন ইনপুট, এখান থেকে দেখলাম যে 3C আর 2C মিলে কত আসে 5C, এটার ইনপুট থেকেও কত আসে 5C, এটার ইনপুটেও আসে 5C। ওকে, আর এখানে হচ্ছে আমাদের এই ওয়াই টার্মিনাল থেকে আসবে হচ্ছে 9C, তারপরে এটা তো আমাদের একটা করে ছিল 3C 3C। আচ্ছা, তাহলে এটা তো চলে গেল।
এর পরের স্টেজে গিয়ে আমরা কি করবো, পরের স্টেজে গিয়ে আমরা হচ্ছে এই মসলগুলোকে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে ফেলবো। তো এখানে কত আসবে আর, এখানেও আসবে আর, এখানেও আসবে আর, সেম ভাবে এখানে কত আসবে R/3, R/3, R/3। তো সেটা আমরা এখন রিপ্লেস করে দিলাম যে আর আর আর, এখানে R/3, এখানে R/3, এখানে R/3। এবং যে ইনপুট ক্যাপাসিটেন্স গুলো থাকে সেগুলো আমাদের কি থাকবে, ডিসকানেক্টেড থাকবে। এগুলো তো আমার হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড থাকে না, তো যে ডিসকানেক্টেড করে আমরা 5C 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 কে ফেললাম। এখানে আমাদের 9C, এখানে আমাদের 3C, এখানে আমাদের 3C। ওকে। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের যে সার্কিটটা মানে ওভারঅল যে ডায়াগ্রামটা আসার কথা আর সেটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা তো এই জায়গায় কোনো ফ্যান আউট দেই নাই, তাই না? এখানে কোনো ফ্যান আউট দেওয়া ছিল? এখানে কোনো কিন্তু ফ্যান আউট নাই। এই সার্কিটে আমরা কিন্তু ফ্যান আউট বলি নাই। তো আমি যদি এখন বলি যে ফ্যান আউট অফ থ্রি, ফ্যান আউট অফ থ্রি, ফ্যান আউট অফ থ্রি যদি হয়, এই জায়গায় 9C থাকবে না। এই 9C-র সাথে কি হবে, যে আমরা আগের ইনভার্টার সার্কিটের ক্ষেত্রেও দেখছি যে এই 9C-টা জাস্ট আমার এই ন্যান্ড গেটের আউটপুট ক্যাপাসিটেন্স। সাথে আমার যদি ফ্যান আউট থাকে তাহলে আমরা কি করব, যে কয়টা ফ্যান আউট আছে প্রত্যেকটার ইনপুট ক্যাপাসিটেন্স এর সাথে অ্যাড হবে। আচ্ছা, তো আমার ফ্যান আউট মানে কি, যেটা আউটপুটটা অন্য একটা ন্যান্ড গেটের ইনপুটে যাবে। সো ইনপুটে গেলেও কি হতে পারে, যে ও এইদার এ হিসাবে ইনপুট হিসেবে যাইতে পারে, অথবা বি হিসাবে ইনপুট হিসেবে যাইতে পারে, অথবা সি হিসাবে ইনপুট হিসেবে যাইতে পারে। তো দেখুন, মানে দেখেন এর ইনপুট ক্যাপাসিটেন্স 5C, বির ইনপুট মানে যদি বি টার্মিনালে কানেক্টেড হয় তাও 5C, সি টার্মিনালে কানেক্টেড হলেও কত হবে, 5C হবে। সো আলটিমেটলি আমার যদি ফ্যান আউট হবে 3, তার মানে কি আমার তিনটা ইনপুট, তিনটা ন্যান্ড গেটের ইনপুটে যাচ্ছে, প্রত্যেকটার ইনপুট ক্যাপাসিটেন্স কত, 5C। তার মানে আমাদের ওভারঅল কত আসবে, ফ্যান আউট যেহেতু 3 আর আমার প্রত্যেকটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 5C। সো বেসিক্যালি এই 3 × 5C, এই জিনিসটা কি করতে হবে, আমার এই 9C-র সাথে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, যদি আমাকে ফ্যান আউট অফ 3 বলে দিত তাহলে আমাদের কি করতে হইতো, এই যে 9C তো এটার আউটপুট ক্যাপাসিটেন্স, আর আমার ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স আমরা দেখতে পাচ্ছি 5C। তো বেসিক্যালি আমাদের ফ্যান আউট অফ 3 হলে এই 9C-র সাথে আমার 3 × 5C অ্যাড হইতো। ওকে, ঠিক আছে। হচ্ছে যদি এরকম থাকে তো আমরা হচ্ছে জাস্ট এরকম ইয়া করে দিব, যত ফ্যান আউট বলে দিবে সেই ফ্যান আউটটা আমরা অ্যাড করে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে নতুন একটা মডেলে যাব। তো সেই মডেলে যাওয়ার আগে আমরা যেটা করব, যে আমরা RC ট্রি বলে একটা জিনিস ডিফাইন করব। এখানে যদি আপনি তাকায় দেখেন, এখানে কি করা যাচ্ছে, যেমন একটা ট্রি টাইপের ফর্ম হয়েছে না, মানে যদি শুধু পুল ডাউন নেটওয়ার্কটা নিয়ে চিন্তা করেন, একটা ট্রি ফর্ম হয়েছে কিন্তু, যেখানে আমাদের 9C, তার সাথে R/3, এরপর হচ্ছে R/3 3C, এখানে R/3 3C। এখান থেকে কি হচ্ছে, যে আমার এই 9C যখন ডিসচার্জ হইতে যাবে, এই 9C কে ডিসচার্জ করতে হলে কি করতে হবে, এই তিনটা রেজিস্টার দিয়ে ডিসচার্জ হইতে হবে। এই 3C কে যদি ডিসচার্জ হইতে হয়, এই 3C-টাকে কি করতে হবে, এই দুইটা রেজিস্টার দিয়ে ডিসচার্জ হইতে হবে। আর এই 3C-টা ডিসচার্জ হবে কি, জাস্ট এই একটা রেজিস্টার দিয়ে ডিসচার্জ হবে। ঠিক আছে। সো বেসিক্যালি একটা ট্রি নেটওয়ার্ক ফর্ম হয়েছে। এবং আমার যদি আউটপুটটাকে একদম পুরোপুরি ডিসচার্জ হয়ে জিরো হইতে হয়, তখন কিন্তু আমার সবগুলা ক্যাপাসিটরকেই ডিসচার্জ হইতে হবে। সবগুলা ক্যাপাসিটরকে ডিসচার্জ হতে হবে। ফার্স্টে এই 3C-টা ডিসচার্জ হবে, তারপরে এই 3C-টা ডিসচার্জ হবে, এরপরে ফাইনালি গিয়ে 9C-টা ডিসচার্জ হবে। ঠিক আছে, এই দুইটা ডিসচার্জ হওয়ার আগে কিন্তু এই 9C ডিসচার্জ হতে পারবে না, কারণ এখানে যতক্ষণ এই 3C ডিসচার্জ না হলে এখানে আমাদের একটা ভোল্টেজ থাকবে, এখানে একটা ভোল্টেজ থাকবে। সো এই ভোল্টেজ গুলো থাকলে আমার এই 9C-টা কমপ্লিটলি ডিসচার্জ হয়ে যেতে পারবে না। ওকে, মানে আলটিমেটলি এখানে যে ভোল্টেজটা থাকবে, আর ও তো কি করবে, যেহেতু ডিসচার্জ করতেছে, এই দুইটার মাঝে ভোল্টেজ যে ডিফারেন্স সেটার উপর ডিপেন্ড করে তো কারেন্ট ফ্লো করবে। সো যদি কমপ্লিটলি ডিসচার্জ হইতে হয় তাহলে এখানকার ভোল্টেজ কত আসতে হবে, জিরো আসতে হবে, এখানকার ভোল্টেজও জিরো আসতে হবে। দ্যাটস আগে আমাদের এগুলা ডিসচার্জ হয়, তারপরে এটা আমাদের ডিসচার্জ করতে হবে। সো যখন আমরা ডিলে ক্যালকুলেশন করব তখন হচ্ছে আমাদের কি করতে হবে, সবগুলোর জন্যই বের করতে হবে যে প্রত্যেকটা ক্যাপাসিটরে ডিসচার্জ হইতে আমার কত সময় লাগতেছে, সেখান থেকে আমাদের ডিলে এস্টিমেট করতে হবে। সো এই জন্য আমাদের এই ধরনের নেটওয়ার্ককে আমরা কি করতে পারি, একটা ট্রি দিয়ে রিপ্লেস করতে পারি। যেরকম আমাদের R1, তার সাথে এক প্যারালাল আছে C1, তারপরে R2, এরপরে C2, তারপরে R3, এরপরে C3, ভাবে ডট 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 করে RN CN। ঠিক আছে, সো ধরেন এখানে আমাদের যে ফাইনাল যে টার্মিনাল আছে CN এর পাশে, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট Y। ঠিক আছে। সো এটা বেসিক্যালি আমাদের হচ্ছে চার্জিং পাথ হইতে পারে, ডিসচার্জিং পাথ হইতে পারে। চার্জিং পাথ হলে কি হবে, যে আমার এখান থেকে আমাদের সোর্স ছিল, এইভাবে হচ্ছে আমাদের এই ক্যাপাসিটরটা চার্জ হবে। সো এই ক্যাপাসিটরটা চার্জ হওয়ার আগে আমাদের এই প্রত্যেকটা ক্যাপাসিটর আগে চার্জ করে আসতে হবে। আর ডিসচার্জের ক্ষেত্রে কি হবে, সেম ভাবে এই উল্টা পাথে হচ্ছে আমাদের এভাবে ডিসচার্জ হবে। এবং সেক্ষেত্রেও কি করতে হবে, ডিসচার্জ হওয়ার আগে এই প্রত্যেকটা ক্যাপাসিটরকে আগে ডিসচার্জ করে আসতে হবে। ঠিক আছে। তো আমরা পুল আপ পুল ডাউন নেটওয়ার্ক দুটাকেই RC ট্রি হিসাবে মডেল করতে পারি, এবং মডেল করলে যদি আমরা ডিলে বের করি, ডিলে কি হবে, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটর চার্জ হইতে বা ডিসচার্জ হইতে আমার যে ডিলে গুলো লাগে সবগুলো অ্যাড করতে হবে। তো এখানে যদি আমি খেয়াল করে দেখি, এই যে ক্যাপাসিটর C1, এটা চার্জ হবে কি শুধুমাত্র R1 দিয়ে।
এই R1 দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা C1 এর ভিতর দিয়ে ফ্লো করে চার্জ হবে। এই C2 যখন আমার চার্জ হবে তখন কিন্তু আমার কারেন্ট ফ্লো করতে হবে কি R1 R2 দুইটা দিয়ে C2 এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। C3 কে চার্জ করতে গেলে আমার R1 R2 R3 তিনটা চার্জ হয়ে C3 কে চার্জ করতে হবে। সেম ভাবে যদি আমার Rn কে চার্জ করতে হয় তাহলে সবগুলো R1 থেকে Rn পর্যন্ত সবগুলো রেজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে Cn পর্যন্ত আমার চার্জ হইতে হবে। তো বেসিক্যালি এই C1 এর জন্য যদি শুধু রিলে চিন্তা করি, C1 এর জন্য আসবে শুধু R1 C1, শুধু R1 C1 C1 এর জন্য। C2 এর জন্য কি হবে আমাদের R1 প্লাস R2 এটা ইন্টু C2, R1 প্লাস R2 এটা ইন্টু C2। ঠিক আছে। সো এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমার এই পুরো আরসি নেটওয়ার্কের যে ডিলেটা হবে সেটা হবে এরকম, যেমন R1 C1 প্লাস R1 R2 ইন্টু C2 প্লাস ডট 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 R1 প্লাস R2 প্লাস ডট 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 Rn ইন্টু Cn। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটরকে আমার চার্জ করতে যে ডিলেটা লাগতেছে সে সবগুলো ডিলে যদি আমি অ্যাড করি তাহলে আমি ওভারঅল যে প্রপাগেশন ডিলেটা সেটা আমরা পাবো। ওকে, ওভারঅল প্রপাগেশন ডিলেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এলমোর ডিলে। সো এলমোর ডিলেতে আমরা যেটা করব যে আমরা হলো আমরা চারটা যে ডিলে আছে আমাদের হচ্ছে প্রপোগেশন ডিলে ফলিং, প্রপোগেশন ডিলে রাইজিং, কন্টামিনেশন ডিলে ফলিং, কন্টামিনেশন ডিলে রাইজিং, সবই হচ্ছে আমরা বের করব। এবং দেখেন এখানে কি বলা হয়েছে যে ইফ দ্য ইনপুট ইজ লোডেড উইথ এইচ আইডেন্টিক্যাল ন্যান্ড গেটস। ঠিক আছে, এইচ আইডেন্টিক্যাল ন্যান্ড গেটস। তো এখানে আমরা যেটা বলতে পারি তাহলে কি হবে যে আমার নর্মালি আমরা ন্যান্ড গেটের আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করছিলাম এই পর্যন্ত, যে আমার আউটপুট আসে হচ্ছে 9C। এখন ও যদি এইচটা আইডেন্টিক্যাল ন্যান্ড গেটকে কি করে লোড করে, এই আউটপুটটা থেকে যদি আমার এইচটা আইডেন্টিক্যাল গেটের হচ্ছে আমাদের ন্যান্ড গেটে যদি আমার ইনপুট দেওয়া হয় তাহলে প্রত্যেকটার জন্য ইনপুট মানে প্রত্যেকটার জন্য ইনপুট ক্যাপাসিট্যান্স কত করে আসবে 5C। তো এই যে দেখেন এই ওয়াই নোডের সাথে কিন্তু এরকম ভাবে এইচটা 5C চলে আসবে। সো আমার একটা মানে একটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিট্যান্স যদি 5C হয়, এনটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিট্যান্স কত হবে 5 ইন্টু সরি এইচটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিট্যান্স হবে 5 ইন্টু 8C। আর আমার এই ন্যান্ড গেটের নিজের আউটপুট ক্যাপাসিট্যান্স হচ্ছে 9C। তাহলে আমাদের এই ওয়াই নোডের টোটাল যে ক্যাপাসিট্যান্সটা আসবে সেটা কত আসবে 9C প্লাস 5 8C। ওকে, তো আমরা যখন মডেল করব তখন কি করতে হবে আমাদের 9C প্লাস 5 8C আমাদের হচ্ছে এখানে মডেল করতে হবে। ঠিক আছে, বাকি তো আমাদের যা ছিল তাই আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি প্রপাগেশন ডিলে ফলিং, প্রপাগেশন ডিলে রাইজিং, কন্টামিনেশন ডিলে ফলিং, কন্টামিনেশন ডিলে রাইজিং বের করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি প্রপাগেশন ডিলে ফলিং বের করতে চাই তাহলে কি করতে হবে ফলিং এর প্রপাগেশন ডিলে। ফলিং কোনটা হবে আমাদের এনমস নেটওয়ার্ক দিয়ে হবে। সো বেসিক্যালি আমাদের পিমস নেটওয়ার্কটা কি থাকবে অফ থাকবে। সো জাস্ট আমরা এনমস নেটওয়ার্কটা নিয়ে চিন্তা করব, তাহলে কি হবে ফলিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে তিনটা এনমসকে অ্যাক্টিভ থাকবে। তিনটা এনমসকে অ্যাক্টিভ থাকলেই তো আমাদের তখন শুধুমাত্র আমরা কি পাবো ফল হবে। তিনটা এনমস নেটওয়ার্ক অ্যাক্টিভ না থাকলে মানে পুরো এনমস নেটওয়ার্কটাই তো অ্যাক্টিভ থাকতে হবে। তো তিনটা এনমস যেহেতু সিরিজ আছে তিনটাকেই যদি অন থাকে তখন আমার আউটপুট 0 আসবে। সো আমার এই কি হবে এই যে পুরো যে লোড ক্যাপাসিটেন্সটা আছে 9C প্লাস 5 8C, এই পুরো ক্যাপাসিটরটা কি করবে এই তিনটা রেজিস্টার দিয়ে ডিসচার্জ করবে। সাথে এই যে আমার দুইটা 3C ছিল সেই দুইটা 3C কেও তো ডিসচার্জ করতে হবে, কারণ এই দুটো যদি আগে থেকে চার্জ থাকে, এই যে বললাম যে এই দুটো যদি আগে থেকে চার্জ থাকে তাহলে এই নোডের ভোল্টেজ গুলো তো আসলে আমাদের 0 থাকবে না। আর এই নোডের ভোল্টেজ গুলো যদি 0 না থাকে তাহলে আমার এই পুরো মানে ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে পুরোপুরি 0-তে আসতে পারবে না। এখানে যে ভোল্টেজটা আসবে সেটা সমান চলে আসবে। তো আমরা যদি চাই যে পুরোপুরি 0 হোক, আমরা তো আউটপুটে পুরোপুরি 0 চাচ্ছি, তো আমার এই ক্যাপাসিটর গুলো যদি আগে থেকে চার্জ থাকে সেগুলো আমাদের ডিসচার্জ করতে হবে। তাহলে আমরা এটার জন্য যদি এখন ডিলে লিখি তাহলে কি করতে হবে এই যে 3C-টা এটা ডিসচার্জ করবে কি শুধুমাত্র R/3 দিয়ে। সো আমার ফার্স্টে যেটা লিখবো সেটা কত হবে 3C ইন্টু R/3। এরপরে এই যে 3C-টা আসছে সেটা কি করবে এই দুইটা রেজিস্টার দিয়ে ডিসচার্জ করবে। সো কত হবে 3C ইন্টু R/3 প্লাস R/3। আর ফাইনালি এই যে 9C প্লাস 5 8C আছে এটা ডিসচার্জ করবে কি R/3 প্লাস R/3 প্লাস R/3 দিয়ে। সো আমরা প্রপোগেশন ডিলে ফলিং দেখেন এটাই লেখা আছে যে 3C ইন্টু R/3, তারপরে কত হবে 3C ইন্টু R/3 প্লাস R/3, এরপরে 9 প্লাস 5 8C এটার সাথে কত আমাদের হচ্ছে R/3 প্লাস R/3 প্লাস R/3 মানে ওভারঅল 12 প্লাস 5H ইন্টু RC। এটা হচ্ছে আমাদের প্রপাগেশন ডিলে ফলিং। আচ্ছা, প্রপাগেশন ডিলে ফলিং এর পরে আমরা বের করতে চাচ্ছি কন্টামিনেশন ডিলে ফলিং। কন্টামিনেশন ডিলের ক্ষেত্রে কি কন্টামিনেশন ডিলে হচ্ছে আমাদের বেস্ট কেস, প্রপাগেশনটা কি আমাদের ওয়ার্স্ট কেস। তো এখানে এনমস নেটওয়ার্কের ক্ষেত্রে তো আসলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের বেস্ট কেস ওয়ার্স্ট কেস যাই হোক না কেন আলটিমেটলি আমাদের তিনটে এনমসকে অ্যাক্টিভ থাকতেই হবে। কারণ তিনটে এনমস অ্যাক্টিভ না থাকলে তো আমার আউটপুটে আসলে আমাদের হচ্ছে 0 আসবে না, তাই না? কারণ আমাদের এনমস নেটওয়ার্কটা পুরোপুরি অ্যাক্টিভ থাকবে না তখন। সো বেসিক্যালি আমাদের হচ্ছে বেস কেস সোর্স কেস দুটোর ক্ষেত্রেই কি হবে আমার এই তিনটা এনমস কে অ্যাক্টিভ থাকতে হবে এবং আমার এই ওয়াই এর সাথে যে ক্যাপাসিট্যান্স 9C প্লাস 5 AC এটাকে ডিসচার্জ হতে হবে। বাট
এখানে ওর্স কেসে আমরা কি ধরছিলাম, যে এখানে যে থ্রি সি আছে সেটাও চার্জ ছিল, এখানে যে থ্রি সি আছে সেটাও চার্জ ছিল। সো বেসিক্যালি আমাদের এই দুইটা ক্যাপাসিটরকেও ডিসচার্জ করতে হচ্ছে। বেস্ট কেসে আমরা কি ধরবো, যে এই দুইটা চার্জ ছিল না, এই দুইটা চার্জ ছিল না। সো আমার এখানে কোনো ক্যাপাসিটেন্স নাই। সো জাস্ট আমার এই 9C+5AC এই একটা যে ক্যাপাসিটেন্স আছে এটাকেই ডিসচার্জ করতে হবে। ওকে। সো কন্টামিনেশন দিলে ফলিং যখন আমরা বের করব, তখন জাস্ট আমরা চিন্তা করব যে আমাদের এই দুটা ক্যাপাসিটর নাই, এই দুটা ক্যাপাসিটর হচ্ছে নাই, যে এই দুটা ক্যাপাসিটর আগে থেকে চার্জ নাই, এই দুটো আগে থেকে ডিসচার্জ হয়েছিল। সো আমার জাস্ট এই 9C+5AC কে ডিসচার্জ করতে হবে। সো এই 9C+5AC ডিসচার্জ হবে কি দিয়ে, তিনটা R3 দিয়ে। সো বেসিক্যালি যে 9+5AC কি হবে, এই যে তিনটা R/3 দিয়ে ডিসচার্জ হবে। সো আলটিমেটলি আপনার কন্টামিনেশন ডিলে অফ ফলিং হবে হচ্ছে 9C+5AC, এটা ইন্টু হচ্ছে যে R/3+R/3+R/3, মানে বেসিক্যালি 9+5H ইন্টু RC। ওকে। তাহলে এটা হচ্ছে আমার কন্টামিনেশন ডিলে অফ ফলিং। বোঝা গেছে? এখন আমরা যাব হচ্ছে রাইজিং এর ক্ষেত্রে, প্রপাগেশন ডিলে অফ রাইজিং, কন্টামিনেশন ডিলে অফ রাইজিং। সো রাইজিং এর ক্ষেত্রে যদি চিন্তা করেন, রাইজিং এর ক্ষেত্রে আমরা বলতেছি প্রপাগেশন ডিলে। সো প্রপাগেশন ডিলে মানে আমাদের ওর্স কেস সিনারিও। তো ওর্স কেস সিনারিওতে কি হবে, যেহেতু এখানে মসগুলা প্যারালালে আছে, আমরা যদি তিনটাই অ্যাক্টিভ থাকে রেজিস্ট্যান্স তো কমে যাবে। সো এটা আসলে ওর্স কেস হবে না, এটা হবে আমাদের বেস কেস। সো আমাদের হচ্ছে ওর্স কেস সিনারিওতে কি হবে, যে আমার যে কোনো একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকবে, বাকি দুইটা অফ থাকবে। ঠিক আছে। যে কোনো একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ থাকবে, বাকি দুইটা অফ থাকবে। তার মানে বেসিক্যালি আপনার ইনপুট কম্বিনেশন হবে কি 110। ইনপুট কম্বিনেশন কিরকম হবে 110। ইনপুট কম্বিনেশন যদি 110 হয়, তাহলে আমাদের এই পিমসটা হচ্ছে অফ আছে, ধরেন এখানে ওয়ান আছে সো এটা অফ, এখানে ওয়ান আছে এটা হচ্ছে অফ, আর এই এনমসটা অ্যাক্টিভ থাকবে। এখন এনমস নেটওয়ার্কে যখন আসবেন, এই যে দুইটা ওয়ান আছে, এই দুইটা ওয়ানের জন্য দুইটা এনমস অ্যাক্টিভ থাকবে না, এই দুটো করেসপন্ডিং এনমস কিন্তু অ্যাক্টিভ থাকবে। দ্যাটস ওয়াই আমার হচ্ছে এই এনমসটা অ্যাক্টিভ থাকবে, এই এনমসটা অ্যাক্টিভ থাকবে। বুঝে গেছে? তারপর কম্বিনেশন হচ্ছে 110। সো শুধু তো পিমস একটা অ্যাক্টিভ থাকবে এমন না, দুইটা এনমসও তো সাথে অ্যাক্টিভ থাকবে। সো সেই দুইটাকে আপনার কনসিডার করতে হবে। সো ওভারঅল তাহলে হচ্ছে এরকম হবে যে আমার এই এনমসটা, এই পিমসটা অ্যাক্টিভ আছে, এই এনমস অ্যাক্টিভ, এই এনমস অ্যাক্টিভ। ঠিক আছে। এই এনমসটা অফ, উপরের দুইটা পিমস অফ। তো বেসিক্যালি আমার এই নেটওয়ার্কটা অ্যাক্টিভ আছে, এই নেটওয়ার্কটা অ্যাক্টিভ আছে। এবং যেহেতু আমরা ওর্স কেস চিন্তা করতেছি, এই জন্য আমাদের কি করবো, যে আমার এই দুইটা ক্যাপাসিটর আগে থেকে ডিসচার্জ হয়ে আছে, সেই দুইটা ক্যাপাসিটরকেও আমার এখন চার্জ করতে হবে, যেহেতু ওর্স কেস সিনারিও। সো যেহেতু প্রপাগেশন ডিলে বের করতেছি, প্রপাগেশন ডিলেতে তো আমাদের ওর্স কেস সিনারিও চিন্তা করতে হবে। সো তখন কি হচ্ছে, যে আমাদের এই দুটো যে ক্যাপাসিটর আছে, সেই দুটো ক্যাপাসিটরকেও আমরা ধরতে হবে যে চার্জ করতে হবে। আচ্ছা, তাহলে সেটা যদি করতে হয়, তাহলে আমাদের হচ্ছে যদি এখন আমরা ডিলে লিখতে চাই, তাহলে ডিলেরে কি লিখবো, যে আমাদের এই যে 9C+5AC, এটা ইনচার্জ হচ্ছে কি দিয়ে, শুধুমাত্র এই রেজিস্টার আর দিয়ে। সো এটার জন্য কি আসবে, R × 9C+5AC, তাই না? এটার জন্য আসবে হচ্ছে আমার R × 9C+5AC। ওকে, খুব ভালো কথা, এটা আসছে। এরপরে এই যে ক্যাপাসিটরটা আছে 3C, এটার জন্য কি মনে হচ্ছে, যে এই R+R/3, ঠিক আছে, এই আর প্লাস হচ্ছে R/3, এই দুইটা দিয়ে কি হচ্ছে, আমার এই 3C চার্জ হচ্ছে। তাহলে সেই অনুযায়ী, মানে এই যে আমরা ইকুইভ্যালেন্ট এখান থেকে আমরা চেঞ্জ করে এই যে এই সার্কিটটা এঁকে ফেলতে পারি, আমরা সিম্পলিফাইড হলে এই সার্কিটটা চলে আসে। সো আমাদের হচ্ছে 9+5AC, এটা কি হচ্ছে, শুধুমাত্র এই আর দিয়ে চার্জ হচ্ছে। তো আমাদের হচ্ছে 9+5AC সাথে শুধু আর লেখা আছে। এই 3C ক্ষেত্রে কি মনে হচ্ছে, যে এই R+R/3 এই দুইটা দিয়ে চার্জ হচ্ছে না, এই দুইটা দিয়ে চার্জ হচ্ছে। তো সেই অনুযায়ী এখানে আপনার আসলে আসা উচিত কি ছিল, যে R+R/3 ইন্টু 3C। বাট দেখেন এখানে R+R/3 নাই, শুধু আর আছে, শুধু আর আছে। এই R/3টা কেন লাগতেছে না, কারণ আপনি যদি চিন্তা করেন আউটপুট নোড কোথায়, এখানে না? সো পুল আপ নেটওয়ার্ক বা ভিডিডি, বা ভিডিডি থেকে এই আউটপুট টার্মিনালের ভিতর যে রেজিস্ট্যান্সটা আছে, শুধুমাত্র সেই রেজিস্ট্যান্সটাকে আপনার কনসিডার করতে হবে। এরপরে যে কনসিস্টেন্স গুলো আছে সেগুলো আপনার কনসিডারেশনে আসবে না। ঠিক আছে। ওকে। সো এটা হচ্ছে এই মানে এর মডেলের কনভেনশন, যে আলটিমেটলি আপনি ভিডিডি থেকে আউটপুট টার্মিনালের ভিতর যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোকে কনসিডার করবেন, অন্য কোনো রেজিস্ট্যান্সকে আপনি কনসিডার করবেন না। মানে ডিরেক্ট চার্জিং বা ডিসচার্জিং পাথ, ডিরেক্ট চার্জিং পাথ আসলে কোনটা, এই আর থেকে ওয়াই এদিকে, আর ডিরেক্ট ডিসচার্জিং পাথ কোনটা, ওয়াই থেকে গ্রাউন্ড এদিকে। সো এই ডিরেক্ট চার্জিং বা ডিসচার্জিং পাথের যে রেজিস্ট্যান্স গুলো থাকবে শুধু সেগুলাই কনসিডার করবেন। তো আমাদের হচ্ছে এই চার্জিং পাথে কিন্তু R/3 আসে না। ঠিক আছে, ডিরেক্ট চার্জিং পাথে কিন্তু R/3 আসে না। দ্যাটস রেজিস্ট্যান্স হিসেবে আমরা শুধু আরই নিব। So, এই 3C যখন চার্জ হবে, তখনও তার সাথে আমরা রেজিস্ট্যান্স R+R/3 না নিয়ে শুধু আরই নিব। সেম ভাবে এই নিচের 3Cটা যখন চার্জ হবে, তখন আসলে কি হওয়া উচিত, যে R+R/3 প্লাস R/3
বাট এই দুটো রেজিস্ট্যান্স তো আমার আসবে না, কারণ চার্জিং পাথে আসলে এই দুটো রেজিস্ট্যান্স নাই। চার্জিং পাথে শুধুমাত্র আমার এই একটা রেজিস্ট্যান্সই আছে, সো এখানেও আমাদের শুধু আরই আসবে, তো 3C × R। সো আলটিমেটলি এটা হবে তাহলে আমার প্রপার্টি অফ রাইজিং। আচ্ছা, এরপরে যদি আমরা কন্টামিনেশন ডিলে অফ রাইজিং বের করতে চাই, কন্টামিনেশন ডিলের ক্ষেত্রে কি হবে আমাদের বেস্ট কেস? বেস্ট কেসে কি হবে যে আমার তিনটা পিমসি অ্যাক্টিভ থাকবে। তিনটা পিমসি অ্যাক্টিভ থাকা মানে কি আপনার ইনপুট কম্বিনেশন কি 0 0 0। সো এখানে তো আমার একটা এনমস অ্যাক্টিভ থাকবে না, সো পুরো এনমস নেটওয়ার্কটাই কি থাকবে, অফ থাকবে। সো জাস্ট আমার তিনটা কি থাকতেছে, জাস্ট তিনটা পিমস হচ্ছে অ্যাক্টিভ থাকবে। এই তিনটা পিমস দিয়ে আমার যে লোড ক্যাপাসিটেন্সটা আছে সেটা আমার চার্জ হবে। ঠিক আছে, তো আমার সার্কিটটাই যেরকম দেখতে হবে, তিনটা প্যারালালি কানেক্টেড, তার সাথে হচ্ছে আমার এই ওয়াইটা ইয়া হবে। সো তিনটা রেজিস্ট্যান্স যদি প্যারালালি থাকে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, R/3 হবে। সো এই R/3 রেজিস্ট্যান্স দিয়ে আপনার হচ্ছে 9 + 5 AC তে চার্জ হবে। সো এই R/3 এর সাথে 9 + 5 AC টা মাল্টিপ্লাইড হবে। সো এই যে 9 + 5 AC, এটা ইন্টু R/3। সো এটাই হচ্ছে আমাদের কন্টামিনেশন ডিলে অফ রাইজিং। ওকে, বোঝা গেছে। সো তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, এলমোর ডিলের ক্ষেত্রে আমরা হচ্ছে মানে নর্মাল আমরা আরসি ইকুইভ্যালেন্ট মডেলের ক্ষেত্রে যেটা করছি সেটাই। যদি ফ্যান আউট বলা থাকে যে আমার এত ফ্যান আউট হবে, সেক্ষেত্রে আমরা কি করব, আউটপুট ক্যাপাসিটেন্সের সাথে আমরা কি করব, যদি আমাদের ফ্যান আউট বলা থাকে তাহলে আমরা কি করব যে আউটপুট ক্যাপাসিটেন্সটা তো থাকবেই, তার সাথে আমরা এইচটা ইনপুট ক্যাপাসিটেন্স অ্যাড করব। এইচটা ইনপুট ক্যাপাসিটেন্স অ্যাড করবো। সো আমার ইনপুট ক্যাপাসিটেন্স যেমন এখানে 5C ছিল, সো আমাদের এইচ ফ্যান আউটের জন্য ইনপুট ক্যাপাসিটেন্স হচ্ছে 5 × 8C। সো লোড ক্যাপাসিটেন্স টোটাল 9C + 5 × 8C হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা কি করব, প্রপাগেশন ডিলে গুলো বের করব, কন্টামিনেশন ডিলে বের করব। তো প্রপাগেশন ডিলের জন্য আমরা ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করব, কন্টামিনেশনের জন্য বেস্ট কেস সিনারিও করে আমরা হচ্ছে ক্যালকুলেশন গুলো করে ফেলবো। এবং এখানে যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেট করব, রেজিস্ট্যান্স গুলো আমরা শুধুমাত্র একদম মেইন যে চার্জিং পাথ বা ডিসচার্জিং পাথের যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোকেই কনসিডার করব, অন্য রেজিস্ট্যান্স গুলোকে কনসিডার করব না। ওকে, আচ্ছা। এখন হচ্ছে ডিলে কম্পোনেন্টস। তো ডিলে কম্পোনেন্টস এর ভিতরে দুই ধরনের কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে প্যারাসিটিক ডিলে কম্পোনেন্টস আর একটা হচ্ছে ইফোর্ট ডিলে কম্পোনেন্টস। তো প্যারাসিটিক ডিলে কম্পোনেন্টস কোনটা? প্যারাসিটিক ডিলে কম্পোনেন্টস হচ্ছে যে আমার একটা গেটের নিজের যে প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স গুলো আছে সেগুলোকে ড্রাইভ করার জন্য যে হচ্ছে আমার ডিলেটা হয় সেটা হচ্ছে প্যারাসিটিক ডিলে। ওকে, আর ইফোর্ট ডিলে হচ্ছে বেসিক্যালি যে ফ্যান আউটের জন্য। তো বেসিক্যালি আপনি যদি এখানে চিন্তা করেন যে 5H/RC, যেটা 5H/RC মানে এই যে আপনার এখানে যে লাস্ট এক্সামে প্রপাগেশন ডিলে ফলিং ছিল এটা যে 12 + 5H × RC বা 12RC + 5H/RC। তো এই 5H/RC যেটা, এটা আসছে কিসের কারণে, আমার ওই ফ্যান আউটের জন্য। যে আমার এইচটা গেট ছিল, তাহলে এই এইচটা গেটের জন্য আমার ইনপুট ক্যাপাসিটেন্স আসছিল হচ্ছে আমার হলো 5 × 8C, আর তার সাথে রেজিস্ট্যান্স গুড হয়ে 5 × H × RC। এটা আসছে আমাদের তাহলে ইফোর্ট দিলে। ঠিক আছে, এটা তাহলে কি যে আমার ওই যে এইচটা গেটকে ড্রাইভ করতে আমার যে পরিমাণ ডিলে আসতেছে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইফোর্ট দিলে। আর আমার যে গেটটা আছে ওই গেটের যে ইন্টারনাল দিলে সেটা হচ্ছে আমার 12RC, সেটা হচ্ছে আমার প্যারাসিটিক দিলে। ওকে, তো এই যে আমাদের যে কম্পোনেন্টটাতে এইচ থাকবে সেটাই হচ্ছে আমার ইফোর্ট দিলে, যে কম্পোনেন্টটা এইচ ছাড়া হবে সেটাই হচ্ছে আমাদের প্যারাসিটিক দিলে। ওকে, এই তো আমাদের হচ্ছে ওভারঅল ডিলে। তাহলে হচ্ছে আমাদের নর্মাল আরসি হলে আমরা জাস্ট কি করতেছিলাম, নর্মাল আরসি তে তো আমরা জাস্ট এই আরসি নেটওয়ার্ক পর্যন্ত বিল্ড করে রেখে দিচ্ছিলাম। এলমোর ডিলেতে গিয়ে আমরা কি করব যে আমাদের হচ্ছে ওই ইফোর্ট ইয়াটা আমরা দেবো যে ফ্যান আউট থাকলে সেই ফ্যান আউটের জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি লোডটা ক্যালকুলেট করব। এরপরে হচ্ছে আমরা ওর্স্ট কেস বেস কেস যখন বের করতেছি তখন হচ্ছে আমরা কি করব যে ওর্স্ট কেস কম্বিনেশন বেস কেস কম্বিনেশন গুলা বের করব। এবং যখন আমরা ডিলে কম্পোনেন্ট বের করি তখন হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা ধরবো, রেজিস্ট্যান্সের ভ্যালু শুধু আমরা ওই ভ্যালুগুলাই নিব যেগুলো আমরা মেইন চার্জিং বা ডিসচার্জিং পাথে আছে। মেইন চার্জিং বা ডিসচার্জিং পাথে না থাকলে সেই রেজিস্ট্যান্স গুলোকে আমরা ডিলের ভিতরে ইনক্লুড করবো না। যদিও ক্যাপাসিটর আমরা মনে হবে যে ক্যাপাসিটর তো আমরা দুইটা রেজিস্টার দিয়ে চার্জ হচ্ছে, বা যেহেতু এই রেজিস্টারটা আমাদের মেইন চার্জিং পাথে নাই, সো ডিলে বের করার টাইম আমরা এই রেজিস্ট্যান্স না নিয়ে শুধুমাত্র এই রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটেন্স গুণ করে আমরা হচ্ছে ডিলেটা বের করব। ওকে, বাই। আচ্ছা, এই তো আমাদের হচ্ছে ওভারঅল ডিলে। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে পাওয়ার স্টার্ট করব। ওকে, সবাই হচ্ছে এই রেকর্ডিং গুলা হচ্ছে গো থ্রু করবেন, কারণ এগুলা কিন্তু আর ক্লাসে পড়ানো হবে না। ডিলে এখানেই শেষ। তো আমরা হচ্ছে নেক্সট অফলাইন ক্লাস থেকে হচ্ছে ইয়া স্টার্ট করে দিব, পাওয়ার স্টার্ট করে দিব, সেটা ভালোভাবে দেখে নিন সবাই।